একাদশ পর্ব। সমস্ত রাত্রি মণিশঙ্কর ঘুমাইতে পারিলেন না। সারা রাত্রি ধরিয়াই তাহার দুই কানের মধ্যে একটা ভারী গাড়ির গভীর আওয়াজ গুম গুম শব্দ করিতে লাগিল। প্রত্যুষেই শয্যা ত্যাগ করিয়া বাহিরে আসিলেন। দেখিলেন গেটের উপর একজন অপরিচিত লোক দিন বেশে অর্ধ সুপ্তাবস্থায় বসিয়া আছে। কাছে যাইতেই লোকটা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আমি একজন পথিক। মণিশঙ্কর চলিয়া যাইতেছিলেন। সে পিছন হইতে ডাকিল, মণিশঙ্কর বাবুর বাড়ি কি এইটা? মণিশঙ্কর ফিরিয়া বলিলেন, এইটা। পথিক কহিল, তাহার সহিত কখন দেখা হতে পারে বলে দিতে পারেন? মণিশঙ্কর কহিল, আমার নাম মণিশঙ্কর। লোকটা সসম্ভ্রমে নমস্কার করিয়া বলিল, আপনার কাছেই এসেছি। মণিশঙ্কর তাহার আপাদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া বলিলেন, কাশী থেকে কি আসছো বাপু? লোকটি কহিল, আগে হ্যাঁ। মণিশঙ্কর কহিল, দয়াল পাঠিয়েছে? লোকটি কহিল, আগে হ্যাঁ। মণিশঙ্কর জিজ্ঞাসা করিল, টাকার জন্য এসেছ? লোকটি কহিল, আগে হ্যাঁ। মণিশঙ্কর মৃদু হাসিয়া বলিলেন, তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করেছ? লোকটি ঘাড় নাড়িয়া কহিল, না, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাবার সুবিধে করে দিতে পারবেন। মণিশঙ্কর ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, পারব, তবে ভেতরে এসো। দুইজনে নির্জন কক্ষে দ্বার রুদ্ধ করিয়া বসিলেন। মণিশঙ্কর বলিলেন, সমস্ত তবে সত্য? লোকটি কহিল, সমস্ত সত্য। এই বলিয়া সে কয়েকখানা পত্র বাহির করিয়া দিল। মণিশঙ্কর তাহা আগা গোড়া পাঠ করিয়া বলিলেন, তবে বৌমার দোষ কি? পথিক কহিল, তার দোষ নেই, কিন্তু মায়ের দোষে মেয়েও দোষী হয়ে পড়েছে। মণিশঙ্কর জিজ্ঞাসা করিল, তবে যার নিজের দোষ নেই তাকে কি জন্য বিপদগ্রস্ত করছ? পথিক কহিল, আমারও উপায় নেই, টাকার জন্য সব করতে হয়। মণিশঙ্কর কিছুক্ষণ চিন্তা করিয়া বলিলেন, দেখো বাপু, এ দুর্নাম প্রকাশ পেলে আমারও অত্যন্ত লজ্জার কথা। চন্দ্রনাথ আমার ভ্রাতুষ্পুত্র। রাখাল দাস মাথা নাড়িয়া দৃঢ়ভাবে কহিল, আমি নিরুপায়। মণিশঙ্কর কহিল, সে কথা তোমার দিকে তাকালেই জানা যায়। ধরো টাকা যদি আমি নিজেই দিই তাহলে কিরকম হয়? রাখাল কহিল, ভালোই হয়, আর ক্লেশ স্বীকার করে চন্দ্রনাথ বাবুর নিকট যেতে হয় না। মণিশঙ্কর কহিল, টাকা পেলেই তুমি গ্রাম ছেড়ে চলে যাবে, আর কোনো কথা প্রকাশ করবে না, এ নিশ্চয়? রাখাল কহিল, নিশ্চয়। মণিশঙ্কর কহিল, কত টাকা চাই? রাখাল কহিল, অন্তত 200। মণিশঙ্কর বাহিরে গিয়া নায়েব লক্ষ্মীনারায়ণকে ডাকিয়া 2-3টি কথা বলিয়া দিলেন। তাহার পর ভিতরে আসিয়া 100 করিয়া 2খানি নোট বাক্স খুলিয়া রাখাল দাসের হাতে দিয়া বলিলেন, এখান থেকে 10 ক্রোশ দূরে সরকারি খাজনা ঘর, সেখানে ভাঙিয়ে নিও, আর কোথাও ভাঙানো যাবে না। আর কখনো এদিকে এসো না, আমি তোমার উপর সন্তুষ্ট নই, তাই আর যদি কখনো এদিকে আসবার চেষ্টা করো জীবিত ফিরতে পারবে না, তাও বলে দিলাম। রাখাল দাস চলিয়া গেল। প্রাণপণে হাঁটিয়া অপরাহ্নে সে শহরে উপস্থিত হইল। তখন কাছারি বন্ধ হইয়াছে, কোনো কাজ হইল না। পরদিন সময় রাখাল দাস খাজাঞ্চির নিকট 2খানি 1000 টাকার নোট দিয়া কহিল, টাকা চাই। খাজাঞ্চি বাবু নোট 2খানি ঘুরাইয়া ফিরিয়াইয়া দেখিয়া, বসো বলিয়া বাহিরে গিয়া একজন পুলিশের দারোগা সঙ্গে লইয়া ফিরিয়া আসিয়া রাখালকে দেখাইয়া দিয়া বলিলেন, এই নোট চুরি হয়েছে। জমিদার মণিশঙ্কর বাবুর লোক বলছে কাল সকালে ভিক্ষার ছল করে তার ঘরে ঢুকে এই 2খানি নোট চুরি করেছে। নোটের নম্বর মিলছে। রাখাল দাস কহিল, জমিদার বাবু নিজে দিয়েছেন? খাজাঞ্চি কহিল, বেশ, হাকিমের কাছে বলো। যথাসময় হাকিমের কাছে রাখাল বলিল, যার টাকা তাকে জিজ্ঞাসা করলে সমস্ত পরিষ্কার হবে। বিচারের দিন ডেপুটির আদালতে জমিদার মণিশঙ্কর উপস্থিত হইয়া হলফ লইয়া বলিলেন, তিনি লোকটাকে জীবনে কখনো দেখেন নাই। নোট তাহারই বাক্সে ছিল, কাহাকেও দেন নাই। রাখাল
নিজেকে বাঁচাইবার জন্য অনেক কথা কহিতে চাহিল। হাকিম তাহা কতক কতক লিখিয়া লইলেন, কতক বা মণিশঙ্করের উকিল মোক্তার গোলমাল করিয়া দিল। মোটের উপর কথা কেহই বিশ্বাস করিল না। ডেপুটি তাহার 2 বৎসর সশ্রম কারাবাসের হুকুম করিলেন। ইতি চন্দ্রনাথ উপন্যাসের 11 পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।